গাজায় যুদ্ধের মাঝে ওয়াশিংটন সফরে এসে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পৃথিবী জুড়ে যেখানে এ যুদ্ধ থামানোর জোর দাবি উঠছে, ঠিক সে সময় মার্কিন কংগ্রেসে বাহবা পেয়েছেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এ ভাষণকে ঘিরে আন্তর্জাতিক মহল থেকে নানা বিরূপ মন্তব্য আসতে শুরু করেছে। ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী থেকে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ সবাই এই ভাষণের ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারাও নেতানিয়াহুর ভাষণকে মন গড়া মিথ্যায় পরিপূর্ণ বলতে ছাড়েননি। এই ইস্যুতে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, একই সঙ্গে তিনি একজন মিথ্যাবাদীও বটে। গাজা যুদ্ধ অবসানের জন্য আমাদের সবকিছু করতে হবে এবং সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স এসব কথা বলেন। গত 24 জুলাই মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেওয়া ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্যান্ডার্স এ মন্তব্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে মার্কিন সিনেটর স্যান্ডার্স বলেন, ইসরায়েলিরা নেতানিয়াহুর পদত্যাগ চায়, আর এজন্যই আগাম নির্বাচনের বিষয়টি মাথায় রেখে তিনি মার্কিন কংগ্রেসে তার নির্বাচনী প্রচারণা চালাতে এসেছেন। মার্কিন কংগ্রেসে কোনো যুদ্ধাপরাধীকে সম্মান জানানোর এটি প্রথম কোনো লজ্জাজনক ঘটনা দেখল গোটা বিশ্ব। এক্সে দেওয়া ওই পোস্টে স্যান্ডার্স আরও লিখেছেন, হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে। তার চরমপন্থী সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে চলেছে। এদিকে স্যান্ডার্স ছাড়াও অনেক ডেমোক্র্যাট নেতা নেতানিয়াহুর ভাষণ বর্জন করেন। তাদের মধ্যে সিনেটর ক্রিস ভ্যান, সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য, সিনেটের ডেমোক্র্যাট নেতা ডিক ডাবলিন, টিম কেইন, জেফ মেকলি এবং ব্রায়ান শার্টস এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি ম্যারেও ভাষণটি বর্জন করেন। এছাড়া প্রতিনিধি পরিষদে বর্জনকারীদের মধ্যে রয়েছেন রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, অ্যামি বেরা এবং আর্মড সার্ভিসের শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ। তারা জানান, গাজা যুদ্ধ ও নেতানিয়াহুর জনপ্রিয়তা বৃদ্ধির এ ভাষণে তারা অংশগ্রহণ করতে চাননি। ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি আক্রমণে রণক্ষেত্রে পরিণত হয়েছে লেবানন ইসরায়েল সীমান্ত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক শক্তিশালী আক্রমণে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এই কারণে গাজার পর এবার লেবাননেও ইসরায়েল হামলা করবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা ক্রমে বেড়েই চলেছে। দুই পক্ষের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে গোলান মালভূমিতে রকেট হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ইসরায়েল ও লেবানন। লেবাননে নতুন অভিযান পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে ইরান। গত রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে লেবাননের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন। নাসের কানানি বলেন, ইহুদিবাদী শাসকের যে কোনো অজ্ঞতাপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের সুযোগকে প্রসারিত করতে পারে। এই ধরনের বোকা আচরণের অপ্রত্যাশিত পরিণতি এবং প্রতিক্রিয়াগুলোর জন্য ইসরায়েল দায়ী থাকবে। ইরানের অভিযোগ, গাজা উপত্যকায় নিজেদের ব্যাপক অপরাধ থেকে জনমত ও বিশ্ব মনোযোগ সরাতে হিজবুল্লাহর ওপর দোষ চাপাচ্ছে ইসরায়েল। গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে প্রাণঘাতী রকেট হামলা হয়। এই হামলায় 12 জন কিশোর তরুণ নিহত হয়েছে। তাদের বয়স 10 থেকে 20 বছরের মধ্যে। ওই হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী থেকে এজন্য লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে। যদিও গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ, কিন্তু তারপরও হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নিতে ছাড়লেন না যুদ্ধপন্থী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভয়াবহ হামলার একদিন পার হতে না হতেই হিজবুল্লাহকে রকেট হামলার জবাব দিয়েছে ইসরায়েল। লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। গত রবিবার আইডিএফ জানিয়েছে, লেবানিজ ভূখণ্ডের গভীরে হিজবুল্লাহর 7টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। বহির্বিশ্বের অন্যতম শক্তিশালী ও ক্ষমতা সম্পন্ন দেশ তুরস্ক।
বিভিন্ন কারণে তুরস্কের প্রেসিডেন্ট আলোচনায় থাকলেও দেশটি এখনো সরাসরি কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায়নি। অথচ এই তুরস্কের হাতে আছে 50টি পারমাণবিক বোমা। মনে প্রশ্ন আসতেই পারে, এই বোমা তুরস্কের হাতে আসলো কেমন করে? মূলত 60 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার সঙ্গে স্নায়ু যুদ্ধের কালে যুক্তরাষ্ট্র শক্তিশালী এই বোমাগুলো সেখানে মোতায়েন করে। এরপর তুরস্ক আর সেই বোমা ফেরত দেয়নি। বিশ্লেষকদের ধারণা, পারমাণবিক বোমাগুলো যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবেও না তুরস্ক। তবে সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান শুরুর পর তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ন্যাটোভুক্ত এই দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আলোচনায় আসে তুরস্কের কাছে থাকা পারমাণবিক বোমা ইস্যু। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে সিরীয় সীমান্তের 150 মাইল দূরের শহর আডানার ইসরায়েলি বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার বিষয়টি। এখানে রয়েছে 50টি B-61 পারমাণবিক বোমা। ইসরায়েলি বিমান ঘাঁটিতে থাকা পারমাণবিক বোমাগুলো নিরাপদে রাখার সক্ষমতা নেই স্বয়ং মার্কিন বাহিনীরও। অস্ত্র বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন, ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হলে এই পারমাণবিক বোমার কি হবে? এ বিষয়ে অস্ত্র বিশেষজ্ঞ হ্যান্স ক্রিস্টেনসেন বলেন, ঘাঁটিটির সামরিক অবকাঠামো ও অস্ত্রবল যথেষ্ট হলেও অন্যের হামলা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় জনবলের যথেষ্ট ঘাটতি আছে সেখানে। তিনি মনে করেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক আগেই চিন্তা করা উচিত ছিল। তবে যুক্তরাষ্ট্রের ওই পারমাণবিক বোমাগুলো বহনের মতো বিমান নেই তুরস্কের। কেবলমাত্র মার্কিন বিমান বাহিনী সেগুলো ব্যবহার কিংবা সরাতে সক্ষম। এ অবস্থায় তুরস্ক বোমাগুলো নিয়ে নিলেও তা তাদের কোনো কাজে আসবে না বলে মত অনেকের। কিন্তু বসে নেই এরদোয়ান। প্রথমবারের মতো নিজেদের তৈরি যুদ্ধ বিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে তুরস্ক। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা TAI ডিজাইন করা এবং নির্মিত বিমানটির নাম কান বা খান। TAI প্রধান টেমেল কোটিল জানিয়েছেন, এই যুদ্ধ বিমান 8000 ফুট উচ্চতায় 230 গতিতে উঠতে পারে। কানের সফল উড্ডয়নের পর এরদোয়ান বলেন, নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করলো। আগামী দিনগুলোতে জাতিকে আমরা প্রতিরক্ষা শিল্প নিয়ে নতুন সুসংবাদ দিতে থাকব। আবার অনেক বিশ্লেষক বলছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পারমাণবিক অস্ত্র তৈরি শুরুর চেষ্টা করছেন। যতদিন পর্যন্ত নিজেদের অস্ত্র তৈরি শেষ হবে না, ততদিন পর্যন্ত মার্কিন বাহিনীর কাছে বোমাগুলো তুরস্ক হস্তান্তর করবে না। 9 মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। কিন্তু তারপরও থেমে নেই কিছু মুসলিম দেশের ইসরায়েলের সঙ্গে সখ্যতা। শুধু নিজের স্বার্থে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে এসব মুসলিম দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা এতটা বেশি যে কারি কারি টাকা ঢেলে তেল আবিবের সামরিক প্রযুক্তি কিনছে এসব দেশ। আর এ তালিকায় আছে উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর নামও। ফিলিস্তিনিদের চিরশত্রু ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে দেশটি, কিনছে ইসরায়েলের সামরিক প্রযুক্তি। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের একটি নজরদারি স্যাটেলাইট কিনতে দেশটির সঙ্গে $100 কোটি একটি চুক্তি সই করেছে মরক্কো। দেশটির কাছে থাকা আগের দুটি স্যাটেলাইটের জায়গা দখল করবে ইসরায়েলের এই নজরদারি স্যাটেলাইটটি। ইসরায়েলের এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে অনেকটা গোপনে এই স্যাটেলাইট কিনছে মরক্কো। মরক্কো হঠাৎ কেন এত দামি স্যাটেলাইট কিনছে তা নিয়েও নানা মহল থেকে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নজরদারির জন্যই কেন এত দামি স্যাটেলাইট কিনতে হবে তা অনেকের মনে সন্দেহের জন্ম দিয়েছে। আবার কোথা থেকে স্যাটেলাইট কেনার টাকা আসবে তা নিয়েও প্রশ্নের শেষ নেই। তবে মরক্কো নিয়ে সবচেয়ে বড় সমালোচনার জায়গাটি হলো, ইসরায়েলের যে প্রতিষ্ঠান ফিলিস্তিনে প্রতিদিন হামলা চালাচ্ছে তাদের কাছ থেকেই কেনা হচ্ছে এই স্যাটেলাইট। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সম্পর্ক বেশ জোরদার করেছে মরক্কো ও ইসরায়েল। যদিও উত্তর আফ্রিকায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ। বিশেষ করে এই ব্যাপারে জোর প্রতিবাদ জানিয়ে আসছে মরক্কোর চিরশত্রু আলজেরিয়া। এর আগে চলতি বছরের মে মাসে ইসরায়েলের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ব্লুবার্ড অ্যারো সিস্টেমের সঙ্গে আরেকটি চুক্তি করে মরক্কো। এই প্রতিষ্ঠানেও ইসরায়েলি এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজের মালিকানা রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে কি চুক্তি হয়েছে তা খোলাসা করেনি মরক্কো।
তবে ধারণা করা হচ্ছে নিকট ভবিষ্যতে মরক্কো নিজেই সামরিক ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করবে, কিন্তু মরক্কো ড্রোন উৎপাদন শুরু করলে তা নিশ্চিতভাবেই ক্ষুব্ধ করে তুলবে আলজেরিয়াকে। মরক্কোর সঙ্গে পশ্চিম সাহারা নিয়ে আলজেরিয়ার দশক পুরনো দ্বন্দ্ব রয়েছে, আবার নিজ দেশের সীমানায় অন্য দেশের উপস্থিতি নিয়ে বরাবরই অতিমাত্রায় সতর্ক আলজেরিয়া। তাই ইসরায়েলের উপস্থিতি এই অঞ্চলে আগুনে ঘি ঢালতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।